আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। সো আবারও হাজির হয়ে গিয়েছে আপনাদের সবার মাঝে একটা ব্র্যান্ড নিউ ভিডিও টপিক নিয়ে। সো আজকের ভিডিওর টপিক হলো প্রস্তুতি কিভাবে নিতে হয়। তো আমাদের সবারই কিন্তু পরীক্ষা প্রায় সামনে, এবং পরীক্ষার প্রস্তুতি নিতে আমরা অনেক দিক দিয়ে পিছিয়ে আছি, বা কারো কারো পরীক্ষার প্রিপারেশন তেমনভাবে হয় নাই, বা পরীক্ষার প্রিপারেশন নিয়ে তারা একটু কনফিউশন আছে যে তাদের প্রিপারেশনটা কতটুকু ভালো হয়েছে, বা খারাপ প্রিপারেশন যাদের, তাদের নিয়ে আজকের ভিডিওটা মূল। সো আশা করেছিলাম তেমন কিন্তু প্রিপারেশনটা হয় নাই, সো তাদের জন্যই স্পেশালি আজকের এই ভিডিওটা। সো যাদের একটু প্রিপারেশন নিয়ে সমস্যা থাকে তাদের জন্য আমি একটা মেইন কথা আগে বলে রাখি যে প্রিপারেশনটা এক একজনের এক এক রকম হয়। কারো খুব বোল্ড থাকে, খুব স্ট্রং থাকে, কারো খুবই উইক থাকে, কারো কারো একদম প্রিপারেশন খুব ভালো থাকে, কিন্তু তাদের কনফিডেন্সের কারণে অনেক সময় দেখা যায় যে সেই প্রিপারেশন দিয়ে তারা ভালো কোনো রেজাল্ট করতে পারে না। সো পরীক্ষায় ভালো করার জন্য অনেক কৌশল আছে, অনেক টেকনিক আছে। তো যারা যারা টেকনিক খাটায় তারাই কিন্তু পরীক্ষাতে বেশ ভালো করে। সো টিপ নাম্বার 1 হলো রেগুলার স্টাডি করা। এবং যেহেতু আমাদের বোর্ড এক্সাম খুব সামনে, তো আমাদেরকে কিন্তু প্রথমেই যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হলো রেগুলার স্টাডি। কারণ নিয়মিত পড়াশোনা না করলে যে পড়াগুলো বা যে সিলেবাস অনুযায়ী আমাদের পরীক্ষা নেওয়া হবে সেই সিলেবাসে আমরা কমন পাবো না, এবং অনেক সময় দেখা যায় যে পরীক্ষার এক রাতে পড়েও ঠিকভাবে আমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি না, এবং এটার জন্যই কিন্তু অনেকের ফেল আসার সম্ভাবনা থাকে। সো ফেল আসাটা কিন্তু ঝামেলা। সেই জন্য আগেই বলে দিই যে রেগুলার স্টাডি কম হোক, স্টাডি শিডিউলটা একটু কম হলেও সমস্যা নেই। যদি 1 ঘন্টা পড়েন সেটাও কিন্তু আপনার রেগুলার কাজে লাগবে, কিন্তু আপনি যদি একবারে না পড়ে 2 মাস পর ভাবেন যে আমি পরীক্ষার আগের দিন নাইট প্রিপারেশন নিয়ে আমি পাশ করব, তাহলে এটা দুঃখজনক বিষয়। কারণ এই প্রিপারেশন নিয়ে কখনোই পাস করা সম্ভব না। আর যারা করতে পারেন এই প্রিপারেশন নিয়ে পাস, তো তাদেরকে আর কি বলবো, একদম কনফার্ম সিজিপিএ 4 বা কনফার্ম সিজিপিএ 5 তাদের জন্য, এবং তাদের জন্য প্রচুর শুভকামনা রইল। তারপরে টিপ নাম্বার 2, মক টেস্ট। এখন অনেকে বলবেন যে আমাদের হাতে সময় নাই, কি মক টেস্ট কিভাবে দেই এবং মক টেস্ট দিলে কতটুকু হেল্পফুল হবে, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু অনেকে করে থাকেন। সো সেটার উত্তরে আমি বলতে চাই যে মক টেস্ট যে স্টুডেন্ট খুব ভালোভাবে সলভ করে সে কিন্তু পরীক্ষায় ফাটাফাটি দিতে পারবে। কারণ মক টেস্টের মাধ্যমে আপনি আপনাদের ভুল ত্রুটিগুলো সবগুলো কিন্তু ভালোভাবে বুঝতে পারবে, এবং মক টেস্ট সলভ করে প্র্যাকটিস হবে, তার সাথে সাথে আপনার যে ভুল ত্রুটিগুলো সেগুলো আপনার চোখে এবং নজরে আসবে, এবং সেগুলোকে আপনি পরের মক টেস্ট যখন সলভ করবেন তখন আপনি সেগুলোকে ফিক্স করতে পারবেন। এইভাবেই মক টেস্ট সলভ করে আপনার কিন্তু বোর্ড এক্সামে তেমন কিন্তু কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এই জন্যই কিন্তু মক টেস্টটা সলভ করবো। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমরা ঘুমাইতে পারি না, অনেকে আবার আছে না, নাইট যারা প্রিপারেশন নেয় তাদের ক্ষেত্রেই বলি, তারা তাদের নাই বললেই চলে, সারা রাত পড়ে এবং ভাবে যে সারা রাত পড়ে তারা ফাটাই দিবে, পরীক্ষা ক্র্যাক করবে। এটা কিন্তু বাস্তবে কখনোই সম্ভব না। একটা অ্যাভারেজ মার্কও যদি আসে তার জন্য সেটাই তার অনেক, আর টপ আর ক্র্যাক করার তো দূরের কথা। কারণ 1 নাইট প্রিপারেশনে একটা মানুষের উপর অনেক বেশি প্রেশার থাকে, কারণ সে যখন বইটা খুলে দেখে তখন তার কাছে সবকিছুই নতুন, এবং এই নতুন পড়াগুলো ভালো না। একটা পার্সোনাল হেলথের জন্য তো 1 নাইট প্রিপারেশন সবচেয়ে জঘন্য একটা ওয়ে। তারপরে টিপ নাম্বার 4, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হলো মন্ত্র বলতে গেলে, সেটা হলো যে পরীক্ষার আগে সেলফ কনফিডেন্স। পরীক্ষার হলে যখন আমরা ঢুকি তখন কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হলো আমাদের সেলফ কনফিডেন্স। তোমার যদি নিজের প্রতি বিশ্বাস না থাকে এবং সেলফ কনফিডেন্স না থাকে যে আমি এই পরীক্ষাটা ক্র্যাক করব, তাহলে কিন্তু কখনোই এটা কিন্তু সম্ভব না। এবং সেই জন্যই নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে, এবং নিজের পরিশ্রমটা চালিয়ে যেতে হবে। এভাবেই কিন্তু একটা স্টুডেন্ট ভালোভাবে গড়ে উঠে এবং ভালো রেজাল্ট করতে পারে। টিপ নাম্বার 5, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমাকে স্পেশালি পার্সোনালি ভাবে অনেকভাবে হেল্প করেছে, সেটা হলো শর্ট নোটস প্লাস লং নোটস। এখন এই শর্ট নোটস আর লং নোটস নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে। এখন শর্ট নোটসের জন্য আমি একটা ওয়ে বলে দেই। WM এই মেথডটা কিন্তু একটা মন্ত্র বলতে গেলে, WWM,
এবং এই মেথডটা কেন হেল্পফুল এত বেশি সেটার কারণ আমি বলে দেই। শর্ট নোটসের জন্য না আমাদেরকে পুরা বই বা পুরা বইয়ের যে পেজে যেগুলো লিখা আছে সেগুলো কিন্তু সেন্টেন্স আকারে লেখার দরকার নেই। শর্ট নোটস আমরা বানাচ্ছি কেন, শর্টলি একটা এক পেজের মধ্যে একটা চ্যাপ্টারের হোল ডায়াগ্রামটা যেন আমরা ভালোভাবে বুঝতে পারি এবং সেটাই কিন্তু আমরা পরীক্ষার হলে ভালোভাবে ডেলিভার করতে পারি। এটার জন্যই কিন্তু শর্ট নোটসের প্রয়োজন হয়। এবং এই প্রয়োজন মেটানোর জন্য ফার্স্টলি আমাদেরকে WWM মেথডটা ফলো করতে হবে। WWM মেথডটা হলো হোয়াট, ওয়াই, হাউ। হোয়াট মানে কি, জিনিসটা কি। যেমন আমি বলি নার্ভাস সিস্টেম কি, কেন নার্ভাস সিস্টেম উৎপন্ন হয় বা নার্ভাস সিস্টেমটা কিসের জন্য হয়। তারপরে হাউ, কিভাবে উৎপন্ন হয় নার্ভাস সিস্টেম। সো এইভাবেই কিন্তু শর্ট নোটসটা আমরা তিনটা ভাগে, একটা পেজকে তিনটা ভাগে ভাগ করে আমরা শর্ট নোটসটা করব। এবং লং নোটস হলো আমাদেরকে টিচারের লেকচার নিয়ে নিতে হবে, কারণ লং নোটস আমরা যখন বাসায় বানাইতে যাব তখন কিন্তু প্রচুর ঝামেলা হয়ে যায়। সেই জন্য লং নোটসের ক্ষেত্রে আমাদেরকে টিচারদের লেকচারটা ফলো করতে হবে, সেটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আর অ্যাট লাস্ট আমি একটা কথা বলে দিতে যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যে তুমি যেমনই মার্ক স্কোর করো না কেন, সবসময় চেষ্টা করবা যে চেষ্টাটা যেন নিজে চালিয়ে যেতে। হয়তো এবার তুমি অ্যাভারেজ মার্ক স্কোর করেছো, আমিও আমার লাইফে অনেকবার অ্যাভারেজ মার্ক স্কোর করেছি, কিন্তু কখনো ভেঙে পড়ি নাই ভিতর থেকে। যখনই অ্যাভারেজ মার্ক স্কোর করবা তখনই ভাবে নিবা যে তোমার প্রিপারেশনে কোনো কমতি ছিল, আবার সেই প্রিপারেশনটা আবার প্রথম থেকে নাও এবং এবার এত বেশি পরিশ্রম করবা যেন কেউ তোমাকে হারাইতে না পারে। দ্যাটস